শেখ হাসিনার বিচারে স্বচ্ছতা চায় ইউরোপীয় ইউনিয়ন, সব দলকে মূলধারায় ফেরাতে রাজনৈতিক সংলাপের আহ্বান জার্মান রাষ্ট্রদূতের। নির্বাচন প্রতিহতের হুমকি দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সিইসির, ভোট সুষ্ঠু করতে কার্যকর ব্যবস্থা গ্রহণে কমিশনকে বিএনপির আহ্বান। ৬৪ জেলার পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন, নিয়োগ হয়েছে ৩ ক্যাটাগরিতে, মেধাবীরা কেউ বাদ পড়েনি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগুনে পুড়ে ছাই করাইল বস্তির ১৫০০ ঘর, খোলা আকাশের নিচে হাজারো পরিবার। শাহবাগে বিএমইউতে আগুনে ক্ষতিগ্রস্ত শ্রেণীকক্ষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুনরায় সবাইকে রিকনসিলিয়েশন বা মূলধারায় ফিরিয়ে আনতে নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক সংলাপের তাগিদ দিয়েছেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ। ইউরোপীয় ইউনিয়ন মৃত্যুদণ্ড সমর্থন না করলেও শেখ হাসিনা সরকারের ক্ষমতার অপব্যবহারের বিচার নিশ্চিত করার কথা বলেছেন তিনি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে বলে আশা করেন তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সম্প্রতি মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ইউরোপীয় ইউনিয়ন নীতিগতভাবে কারো মৃত্যুদণ্ড সমর্থন করে না বলে জানান জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোডস। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাপটকে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের ক্ষমতার অপব্যবহারের বিচার হতে হবে। একই সাথে সামাজিক পুনঃ একত্রীকরণের উপরও জোর দেন তিনি। জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন নীতিগতভাবে মৃত্যুদণ্ডের বিপক্ষে, তবে সঠিক ও আইনি প্রক্রিয়ায় গত সরকারের ক্ষমতার অপব্যবহারের বিচার হতে হবে। আইন অনুযায়ী বিচার হচ্ছে কিনা তা সরকার ও বিচার বিভাগ দেখবে। পরিবর্তিত পরিস্থিতিতে রিকনসিলিয়েশন বা সবাইকে মূলধারায় ফিরিয়ে আনা জরুরি। এজন্য নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো জাতীয় সংলাপের আয়োজন করতে পারে। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে তার দেশ অপেক্ষা করছে বলে জানান জার্মান রাষ্ট্রদূত। জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন আশা করে ২০২৬ সালে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। অধ্যাপক ইউনূস একটি আনন্দমুখর নির্বাচন উপহার দেবে, এমনটাই প্রত্যাশা আমাদের। এর মধ্য দিয়ে বাংলাদেশে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, যা দক্ষিণ এশিয়া তথা গোটা বিশ্বের জন্য অনুকরণীয় হবে। অংশগ্রহণমূলক বলতে বোঝাচ্ছি সবাই যেন ভোট দিতে পারে, সব দল সমানভাবে প্রচার চালাতে পারে, নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিত হয় এবং নির্বাচনটা যেন শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত হয়। আলোচনার পরও এয়ারবাস না কেনায় জিএসপি প্লাস সহ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য সম্পর্কে প্রভাব পড়বে বলে জানান রুডিগার লোডস। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। প্লট দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনের বিরুদ্ধে দুদকের ৩ মামলার রায় কাল। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দুর্নীতি দমন কমিশনের পৃথক এই মামলার রায় ঘোষণা করেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। পরে তদন্ত শেষে গত ১০ মার্চ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। একই অভিযোগে গত ১৪ জানুয়ারি সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা সহ ১৫ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক এস.এম. রাশেদুল হাসান। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগে উন্নতি হবে বলে আশা করছেন তিনি। বুধবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি সদর দফতরে দলের নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে অংশ নিয়ে তিনি কথা বলেন। সিইসি বলেন, প্রতিটা আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। তাই ভোটে আইন শৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়াই কমিশনের লক্ষ্য। সিইসি জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রেড, ইয়েলো এবং গ্রিন জোন চিহ্নিত করা হয়েছে। ভোট প্রতিহত করার হুমকিকে নির্বাচন কমিশন আমলে নিয়েছে জানিয়ে সিইসি বলেন, কেউ ভোট প্রতিহত করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন।
যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব, যাতে কেউ সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব। আরপিওর অগণতান্ত্রিক সংশোধনী বাতিল সহ জামানত কমানো, কালো টাকা, পেশি শক্তি ও প্রশাসনিক কারসাজি মুক্ত নির্বাচনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করে এই দাবি জানান জোটের নেতারা। বলেন, তুলনামূলক ছোট দলগুলো যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, আরপিও সংশোধনীর মাধ্যমে কমিশন সেই পথ বেছে নিয়েছে। এ সময় ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ায় জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতার ও নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানান জোট নেতারা। পরে নির্বাচন কমিশনের 14 দফার একটি স্মারকলিপি জমা দেন তারা। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সব ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা হরিলুট করে দেশটাকে অন্য একটি দেশের আজ্ঞাবহ করে রাখতে চেয়েছিলেন। বাংলাদেশের 6 কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকির মুখে পড়েছে, যা কাম্য নয়। দারিদ্র্য কিংবা বেকারত্ব থেকে বাঁচানোর দায়িত্ব সরকারের। রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেজন্য সরকার ও নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের, সেটা যাতে নিশ্চিত হয়। কারণ 15.5 বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার। গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন উপলক্ষে পল্টন কমিউনিটি সেন্টারে চক্ষু ও ছানি চিকিৎসার উদ্বোধন করে তিনি কথা বলেন। আফরোজা আব্বাস বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্মরণ করিয়ে দেন, 16 বছর বিএনপির নেতাকর্মীরা জুলুম নির্যাতন সহ্য করেই গণতন্ত্র রক্ষার আন্দোলন করেছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, বিএনপির এই নীতিতে বিশ্বাস করে বলেও মন্তব্য তার। তরুণ থেকে বার্ধক্য সবার ভোট ধানের শীষের পক্ষে হবে বলেও আত্মবিশ্বাসী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি। তারে পাল্লায় ভোট দেয় বা মেয়েদেরকে বলে চাকরির সময়সীমা কমিয়ে 5 বছর আগে করবে। এই 5 বছর করতে করতে বলবে যে তোমাদের চাকরি করা লাগবে না, তারপর ঘরে বসিয়ে দেবে, আমি নিজেরা রাজপথ থাকবে না। আমরা ওগুলো বিশ্বাস করতে চাই না। আমরা সবাই স্বাধীনতা বজায় রেখে দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য রাজপথে থেকে লড়াই করব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তবে আমরা বলতে চাই, তারুণ্য বলেন আর বার্ধক্য বলেন, সবার প্রথম ভোট 18 বছর পরে ধানের শীষের পক্ষে হোক। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এসপি নিয়োগ ও এবিসি 3 ক্যাটাগরিতে করা হয়েছে। মেধাবীরা কেউ বাদ পড়েনি। এদিকে 64 জেলার পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 64 জেলার মধ্যে আগের 18 জন এসপিকে তুলে নেওয়া হয়েছে। দাবি করেন, সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে আনা হয়েছে। জানান, পেঁয়াজের কোনো সংকট নেই, দাম কমে গেছে। কিছু ব্যবসায়ীর আমদানির চাপ ছিল, কিন্তু সরকার তা করেনি। আশ্বস্ত করেন, পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে, কেউ মজুদ করলে ব্যবস্থা নেওয়া হবে। সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায় দেয়া হবে না। সবজির দাম সহনীয় পর্যায়ে থাকবে বলেও জানান কৃষি উপদেষ্টা। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করছি, কারে করে দিব। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়। তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি।
18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে। রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে 1500-র বেশি ঘর। মাথা গোজার ঠাঁই ও সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সকাল 9:30টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আশ্রয়হারা পরিবারগুলোর পুনর্বাসনে ব্যবস্থা নিচ্ছে সরকার। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। ভয়াবহ অগ্নিকাণ্ডের পরদিন শুনশান নীরবতা করাইল বস্তির বউবাজার অংশে। অতি ঘনবসতির এই বস্তিতে আগুনে ভস্মীভূত হয়েছে বহু পরিবারের মাথা গোজার ঠাঁইটুকুও। আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবারগুলো। কিচ্ছু নামাইতে পারি না, একটা জিনিস ঘরে কিচ্ছু নামাইতে পারি না, সব শেষ, টাকা পয়সা সব ভাবতেন না কিন্তু বুঝে নেব আমরা পুরো নিঃস্ব, আমরা কিছুই নাই, আমরা পুরো তিনজনের কাপড় দিয়ে সারা আমার সব একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছুই নাই। যে দেখেন সব চাই এখন মঙ্গলবার রাত 10:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও আগুন পুরোপুরি নেভাতে বুধবার সকাল হয়ে যায়। করাইল বস্তিতে আগুনের ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার। অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে করাইল বস্তিতে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, আগুনের ক্ষয়ক্ষতি সহ এই মুহূর্তে সেখানকার অবস্থা আমাদেরকে জানাবেন। সিফাত, আপনি আসলে যেমনটি প্রশ্ন করছিলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে এত সহসায় নিরূপণ করা সম্ভব নয়। আপনি জানেন গতকালকে 5টা 20-এ আগুন লাগা, সেটি রাত 10টা 35 মিনিটে নির্বাপন করা সম্ভব হয়েছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায়। তবে এই মুহূর্তে আসলে আপনাকে যেটি বলতে পারি, এখানকার বর্তমান অবস্থা একেবারেই বিরান ভূমির মতো। যেদিকে দু চোখ যাচ্ছে, অর্থাৎ বউবাজারের এ ব্লকে, অর্থাৎ ঢাকা শহরের সবচেয়ে বড় বস্তি করাইল বস্তির এ ব্লকে এই আগুনটির সূত্রপাত হয়। এই ব্লকটা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানে আসলে মানুষজন এখন আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে আশপাশে সবাই একদম খোলা আকাশের নিচে। কারো মাথা গোজার ঠাঁই যতটুকু ছিল, সবার মাথা গোজার ঠাঁই কিন্তু পুরে ছাই হয়ে গেছে। এখন শুধু ছায়ের ভিতরে হাতড়ে খুঁজে বেড়াচ্ছেন যে তার কিছুটা তার স্মৃতিচিহ্ন পাওয়া যায় কিনা। এখানে একজন বয়স্ক মানুষের সাথে কথা বলতে চাই। আপনি গতকালকে কি অবস্থা, কেমন দেখছেন, আপনার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? কিছু নাই, কিছু না, হাড়ি পাতি কোনো কিছু না, আমার যা পিন্ধন আছে শুধু যা কাপড়ি, আর কিছু নাই। আমার ঘরে কোনো কিছু বাইর করতে পারি নাই, আর জি না, কিছু বাইর করতে পারি না। না, সকালে জামা দিয়েছিলাম, খাওয়ান দিয়ে সেটা কিছু, আর কিছু পাই নাই, খাবার হতে পারি। একজনের কথা শুনলেন আপনি যে আশপাশের চিত্র ঠিক একই রকম। এখানকার বেশিরভাগ মানুষ খোলা আকাশের নিচে বাস করছে এবং তাদের খাওয়ারও সকাল থেকে, আমি কথা বলেছি অনেকের সাথে, তারা সকাল থেকে কিছু খায়ও নি। যারা আসলে কিছু বাইরে থেকে দিয়ে গেছে, কিছু রাজনৈতিক পার্টি কিংবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের দেয়া খাবারই কিছুটা খেয়ে তারা নিবারণ করছেন। এবং এখানে আসলে চুলা জ্বালানোর মতো অবস্থা এখন আর নেই। কারণ হচ্ছে আপনি জানেন গতকালকে স্বাভাবিক ক্ষয়ক্ষতিটা এটা অতিরিক্ত হয়েছে, কারণ এখানে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণটা এত বেশি হয়েছে। আগুন লাগার 20 থেকে 30 মিনিটের মধ্যেই গ্যাস সিলিন্ডার পরপর বিস্ফোরিত হওয়ার কারণে এবং বিভিন্ন ধরনের আপনার কম্প্রেসার থেকে শুরু করে অগ্নি নির্বাপনের আসলে যারা যেসব জিনিসপাতি এখানে ঢোকার কথা ছিল সেগুলো খুব সহজে ঢুকতে পারেনি। এ কারণে প্রায় 30 মিনিট, প্রায় 5 ঘন্টা চেষ্টায় কিন্তু আগুন নিবারণ করা সম্ভব হয়েছে। তবে আগুন নেভানোর পরে এখন কিন্তু আসলে এখানে পুরো বিরান ভূমি এবং এখানে বলা চলে একেবারে পুরে কয়লা অঙ্গার হয়ে আছে এখানকার অবস্থা। এবং এখানকার যারা সচেতন মানুষ আছেন তারা কিন্তু বলছেন যে এখানে বারবারই আগুন লাগছে। গত 1 দশকে কিন্তু এখানে 7বার 8বার আগুন লেগেছে, এবারই সবচেয়ে বড় ক্ষতি তারা বলছেন। এবং বলছেন যে এই আগুন বারবার লাগছে কিন্তু এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না সেটি নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। তো সিফাত, এই ছিল আমার কাছে করাইল বস্তির আগুনের সবশেষ। ধন্যবাদ। মামুন আব্দুল্লাহ জানাচ্ছিলেন করাইল বস্তি থেকে।
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার সকাল 11:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের 4র্থ তলায় আগুন লাগলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় 18 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে আগুন নিভিয়ে ফেলা হয়। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি, তবে ডেন্টাল ইউনিটের একটি ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্লক, যেটা আপনি শাহবাগ হোটেল নামে পরিচিত ছিল, সেই এ ব্লকটাতে আপনার ঘটনাটা ঘটেছে। আপনার এই ব্লকের 4 তলায়, এটা হচ্ছে পূর্ব দিকটাতে, সিঁড়ির পূর্ব দিকটাতে। তো রুমে তালা মারা ছিল, ছাত্ররা হোস্টেলে থাকে, আমরা ধরে নিতে পারি শর্ট সার্কিট এটা, যেহেতু রুমে তালা মারা ছিল। 12 মিনিটের ভিতরেই আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসি। আগুনের কারণ এবং ক্ষতি এটা তদন্ত সাপেক্ষে, যেহেতু এটা বিদ্যুৎ লাইন চালু অবস্থায় ছিল এবং উপরে সিলিংয়ে বিদ্যুৎ লাইন ছিল, তো আমরা সম্ভাবনা করতেছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিট হইতে পারে। এনসিটিডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার পায়তারার প্রতিবাদ এবং লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রামে বন্দর অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সকাল থেকে শত শত শ্রমিক কর্মচারী মহানগরীর বড়পোল, ইসাক ডিপো সংলগ্ন টোল প্লাজা এবং সলগোলা ক্রসিংয়ে সিমেন্টস হোস্টেলের সামনে অবস্থান নিতে শুরু করেন। এ সময় বক্তারা বলেন, বন্দর দেশের লাইফলাইন, এনসিটি স্বয়ংসম্পূর্ণ লাভজনক স্থাপনা, কোনোভাবেই বন্দর বিদেশিদের দিতে দেয়া হবে না। ধারাবাহিক আন্দোলনে প্রয়োজনে হরতালের মতো কর্মসূচির হুঁশিয়ারি স্কপের। বলেন, বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের স্থাপনা ইজারা দেয়ার চুক্তি করার অধিকার নেই এই সরকারের। গত 17 নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালস নামে একটি প্রতিষ্ঠানের সাথে 33 বছরের চুক্তি করেছে সরকার। এই মেয়াদ আরও 15 বছর বাড়ানোর সুযোগ আছে চুক্তিতে। একই দিন কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল 22 বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়। এছাড়া বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালও বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 27 বছরের কারাদণ্ড শুরু করতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এতে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। আর মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন ছেলে এডুয়ার্ডো বলসোনারো। মামলাটি চূড়ান্ত পরিণতিতে পৌঁছানোয় আপিলের সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আদালত বলেছে, বলসোনারোকে কারাগারের বাইরে রাখার আবেদন মঞ্জুর করা সম্ভব নয়। গত শনিবার থেকে পুলিশ হেফাজতে আছেন তিনি। আদালত আরও জানিয়েছে, 27 বছর 3 মাসের কারাদণ্ড শেষে মুক্তি পেলেও 8 বছর নির্বাচন করতে পারবেন না সাবেক এই প্রেসিডেন্ট। এতে 2060 সালের আগে তার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই। 2018 সালে নির্বাচনী প্রচারে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ায় অসুস্থতার কারণে কারাভোগ থেকে আপাতত অব্যাহতির আবেদন করেছিলেন বলসোনারো। অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকায় শাস্তির মুখে পড়লেও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। 2023 সালের জানুয়ারিতে লুলা দা সিলভা প্রেসিডেন্টের শপথ নেয়ার সপ্তাহ না যেতেই তাণ্ডব শুরু করে নির্বাচনে পরাজিত বলসোনারোর সমর্থকরা। বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে বলসোনারোর যুক্তরাষ্ট্র নিবাসী ছেলে বলেছেন, মানসিক চাপ ও নির্যাতনের শিকার তার বাবা। এক্ষেত্রে দায়মুক্তি চেয়েছেন তিনি। পুলিশ সদর দপ্তরের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছেন বলসোনারোর সমর্থক ও বিরোধীরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শেখ হাসিনার বিচারে স্বচ্ছতা চায় ইউরোপীয় ইউনিয়ন। সব দলকে মূলধারায় ফেরাতে রাজনৈতিক সংলাপের আহ্বান জার্মান রাষ্ট্রদূতের। নির্বাচন প্রতিহতের হুমকি দিলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সিসির। ভোট সুষ্ঠু করতে কার্যকর ব্যবস্থা গ্রহণে কমিশনকে বিএনপির আহ্বান। 64 জেলার পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন। নিয়োগ হয়েছে 3 ক্যাটাগরিতে। মেধাবীরা কেউ বাদ পড়েনি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগুনে পুড়ে ছাই করাইল বস্তির 1500 ঘর, খোলা আকাশের নিচে হাজারো পরিবার। শাহবাগে বিএমইউতে আগুনে ক্ষতিগ্রস্ত শ্রেণীকক্ষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।